লেন্সের যে রোগ মোস্ট কমনলি সেটা কি নামে জানিস? ক্যাটারাক্ট। তার বাংলা কথায় কি বলে? কেউ বলবে না এসে ক্যাটারাক্ট হয়েছে, সবাই বলবে এসে ছানি হয়েছে। আচ্ছা বল, লেন্সটার ডেভেলপমেন্ট মোটামুটি কিসের থেকে হয়? লেন্সের কাজ কি এবং কি জিনিস? হ্যাঁ, অ্যাকোমোডেশন আর রিফ্র্যাকশন। তাহলে লেন্সের কাজ হলো অ্যাকোমোডেশন আর রিফ্র্যাকশন। লেন্সের সাইজ কেমন, সরি শেপ কেমন? বাইকনভেক্স, মানে একদিক কনভেক্স আর একদিকও কনভেক্স। বাইকনভেক্সের মধ্যে দুদিকের কার্ভেচারে কি কোনো পার্থক্য আছে? দুদিকের কার্ভেচারে অ্যান্টেরিয়রলি, সামনের দিকে, এটার কার্ভেচারটা কম। মানে ধরে নে এটা কার্ভেচারটা কম, মানে এটা এরকম বড় একটা গোল আছে, অ্যারাউন্ড ধরো 6 মিলিমিটার মতো। আর যেটা পোস্টেরিয়র সারফেস সেটার কার্ভেচারটা ছোট, মানে কি এটা বেশি বাঁকা। তাহলে লেন্সটা এরকম হয়ে নিচের দিকটা এরকম, ঠিক আছে? নিচের দিক মানে পিছনের দিক, পোস্টেরিয়রলি। আচ্ছা, লেন্সটা কোথায় থাকে? লেন্সের ডায়ামিটার মোটামুটি কতটা হচ্ছে বলে মনে হয়? কোনটা অ্যান্টেরিয়র সারফেস? এটা কি অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। তো অ্যান্টেরিয়রলি লেন্সের চারদিকটায় কি থাকে? অ্যান্টেরিয়রলি বা পোস্টেরিয়রলি লেন্সের চারদিকে কি থাকে? লেন্স হচ্ছে জাস্ট কিছু প্রোটিন ফাইবার, প্রোটিন তার সঙ্গে কিছু ফাইবার, কিছু মানে নন লিভিং সেল টাইপের বলতে পারিস। নন লিভিং প্লাস লিভিং কিছু সেল নিয়ে এটা তৈরি। সুতরাং এটা চারদিকে এটাকে বাউন্ড করে রাখার জন্য কিছুকে দরকার। সেটা কি? লেন্সের ক্যাপসিউল। ক্যাপসুল, এটা অ্যান্টেরিয়র ক্যাপসুল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যাপসুল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুল। যেখানে অ্যান্টেরিয়র ক্যাপসুল আর পোস্টেরিয়র ক্যাপসুল জয়েন হয়েছে সেই জায়গাটার নাম কি? দুই সাইডকে আমরা কি বলি? পোল। তাহলে এটা সরি, দুই সাইড হচ্ছে ইকুয়েটর, আর অ্যান্টেরিয়রলি আর পোস্টেরিয়রলি এই যে অ্যাপেক্স, এটা হলো অ্যান্টেরিয়র পোল, এটা হলো পোস্টেরিয়র পোল। ঠিক আছে? তাহলে যে এর ভিতর থেকে যদি তাহলে আমরা লেন্সটা বের করে নিই, তাহলে কি কি জিনিস পড়ে থাকছে? চারদিকের ক্যাপসুলটা শুধু পড়ে থাকছে। ক্যাপসুলটা চোখে অ্যাটাচ হয়ে আছে কিভাবে? ক্যাপসুলটা আইয়ের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে কিভাবে? এই হচ্ছে তো সিলিয়ারি বডি, এখান থেকে অনেকগুলো জনিউল এসছে, তাই তো? এই জনিউল গুলো এসছে, জনিউল গুলো এসে লেন্সটাকে ধরে আছে। জনিউল কোথায় থাকে? এই জায়গায় থাকছে হচ্ছে তোর সিলিয়ারি বডি। এখান থেকে কিছু ফাইবার এসে এটাকে ধরে আছে লেন্সটাকে, ওটা পরে আসছি। তাহলে চারদিকে এটার কি আছে? চারদিকে কে টেনে আছে? জনিউল, অ্যান্টেরিয়র ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল। এর ভিতরে এবারে কি আছে? অ্যান্টেরিয়র যে লেন্সের যে গ্রোথ হচ্ছে, তো ছোটবেলায় এক ধরনের সাইজ থাকে, বড় হয়ে আস্তে আস্তে বড় হয়। ছোটদের চোখ ছোট, বড়দের চোখ বড়। তো সেই যে গ্রোথটা হচ্ছে এখানে একটা সেল থাকে, কলামনার সেল থাকে। এই কলামনার সেলগুলো পেরিফেরিতে মেনলি, এগুলো কিন্তু সামনে থাকে না, সামনে থাকে কিউবয়েডাল সেল। তো এগুলো ছোট এবং মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্যাপসুলের কথা বলছি জাস্ট। এখানটায় যখন যাচ্ছে তখন সেটা কলামনার হয়ে যাচ্ছে এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ এর মধ্যে পার্থক্য কি? সেলস গ্র্যানিউলস গুলো থাকবে আর যেগুলো ইনঅ্যাক্টিভ সেগুলো থাকবে না। সেল গ্র্যানিউল কি কি আছে বল? সেলের ভিতরে গ্র্যানিউলস গুলো কি কি থাকে? বল, এটা বায়োলজির কোশ্চেন। হ্যাঁ, রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি আর
বাবা আগে নিউক্লিয়াসটা বল, মানুষের মাথাটা তো সব থেকে আগে, বাকিগুলো সবকিছু থাকে, কিন্তু যেগুলো কলাম কিউবয়েডাল সেল সেগুলো থাকে না। এখানে থাকছে না, এখানে থাকছে। এখানে থাকার কারণ কি? এটা হচ্ছে লেন্সের গ্রোথটাকে কন্টিনিউ করে যাচ্ছে, মেটাবলিজমটাকে কন্টিনিউ করে যাচ্ছে। আর এখানটায় না থাকার কারণ কি? কারণ এর সামনে আছে পিউপিল, পিউপিল থেকে লাইটটাকে পাস করাবার জন্য। গ্র্যানিউলস গুলো থাকলে কি লাইটগুলো পাস হতে প্রবলেম হবে? গ্র্যানিউলস থাকা মানে লেন্সটা পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়। তো এবারে এখান থেকে আস্তে আস্তে এই সেলগুলোকে ডিজেনারেট করে আস্তে আস্তে এরকম পিছন দিকে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তার লেন্স ফাইবার গুলো তৈরি হচ্ছে, হয়ে হয়ে পিছনে চলে যাচ্ছে। ধর এটা 1 নম্বর ফাইবার, 2 নম্বর ফাইবার, 3 নম্বর ফাইবার। এই 3 নম্বর ফাইবারটা বড় হলো, হয়ে আস্তে আস্তে সে পিছন দিকে চলে এলো। তখন 2 নম্বর ফাইবারটা 3 নম্বরের ফাইবারের জায়গায় চলে গেল। এরকম করে আস্তে আস্তে লেন্সের গ্রোথ হচ্ছে। তাহলে লেন্সের সাইজ কতটা চেঞ্জ হচ্ছে সেটা ছোটবেলা থেকে বড় হয়ে চেঞ্জ হয়। সাইজ তাহলে কেমন লেন্সের? মোটামুটি 9 থেকে 10 কি মিলিমিটার না সেন্টিমিটার নাকি মিলিমিটার মতো। কর্নিয়ার ডায়ামিটার কত? কর্নিয়ার ডায়ামিটার আর একটু বড়, 11 থেকে 12 সেন্টিমিটার মতো, 12 মিলিমিটার মতো, ঠিক আছে? তাহলে এই যে লেন্স ফাইবার গুলো তৈরি হয়ে হয়ে আস্তে আস্তে আসছে, এগুলো একদম বাচ্চার ডেভেলপ মানে লেন্সের ডেভেলপমেন্ট শুরু হয় মোটামুটি তোর 16 থেকে 20 জেস্টেশনাল এজ থেকে, 20 ডে অফ জেস্টেশনাল এজ, মানে পেটে যখন আছে জাস্ট জাইগোট তৈরি হয়েছে, তারপর থেকে 20 থেকে 17 থেকে মানে 18-20 দিন পর থেকে লেন্সটা তৈরি হওয়া শুরু হচ্ছে, ঠিক আছে? লেন্স যখন শুরু হচ্ছে তখনকার যে ফাইবারগুলো, সেই ফাইবারগুলো এসে মাঝে জড়ো হচ্ছে, একদম লেন্সের মাঝে। ধর যখন একটা জিনিস ময়লা ফেলে বা বালি টালি যা ট্রাক থেকে ফেলছে দেখছিস, প্রথমবার যে ট্রাকটা ফেলছে মানে যে বালিটা ফেলছে সেটা একদম নিচে পড়ে গেল, তারপরেরটা ফেলছে সেটা আরো চারদিকে গেল, তারপরেরটা ফেলছে আরো চারদিকে গেল। সেরকম যে সব থেকে পুরানো যে ফাইবারটা, সেটা সব থেকে মাঝে থাকছে। তাহলে একটা লেন্স যদি আমি কাটি, সব থেকে মাঝে যে ফাইবারটা থাকছে, যে ফাইবারগুলো থাকছে ওটা সব থেকে পুরানো, ওটাকে আমরা বলি এমব্রায়োনিক ফাইবার, ঠিক আছে? তারপরে মোটামুটি এটা ধর অ্যারাউন্ড 3 উইক অফ জেস্টেশনাল এজ পর্যন্ত, মানে মার পেটেই 3-4 উইক পর্যন্ত এটা তৈরি হচ্ছে। তারপরে যে ফাইবারগুলো তৈরি হচ্ছে আপ টু বার্থ, সেটা হচ্ছে ফিটাল নিউক্লিয়াস। এর চারদিকে যেটুকু থাকছে সেটা হলো ফিটাল নিউক্লিয়াস। তার চারদিকে যেটুকুলো থাকছে আপ টু পিউবার্টি পর্যন্ত, এবং তারও চারদিকে যেটুকু থাকছে সেটুকু হচ্ছে আপ টু অ্যাডাল্ট এজ পর্যন্ত। এই যে চারটে ভাগ বললাম এগুলো হচ্ছে লেন্সের মধ্যে যে নিউক্লিয়াসটা আগের দিন নিউক্লিয়াস বলেছিলাম, সেই নিউক্লিয়াসটার মধ্যে এই চারটে ফাইবার থাকে, ঠিক আছে? তো লেন্সের মধ্যে যে চারটে ফাইবার থাকে এগুলো সিগনিফিক্যান্ট কি? তেমন কিছুই না। যখন বয়সকালে স্ক্লেরোসিস শুরু হয় তখন একদম মাঝখান থেকে শুরু হয়। নিউক্লিয়াসে যে ক্যাটারাক্ট, নিউক্লিয়ার ক্যাটারাক্ট যেগুলো নিউক্লিয়াসে স্ক্লেরোসিস হয় সেগুলো একদম মাঝখান থেকে শুরু হয়। আর একটা সিগনিফিক্যান্ট আছে, যদি ধর বাচ্চা পেটে থাকাকালীন মার কোনো শরীর খারাপ হলো যেটা চোখে এফেক্ট করছে, তাহলে সেটা কোন জায়গাটায় এফেক্ট করবে কি করে বুঝবো? কোন বয়সে মা এফেক্টেড হয়েছে বা কোন বয়সে বাচ্চা এফেক্টেড হয়েছে। যদি 3 সপ্তাহের মধ্যে এফেক্টেড হয় তাহলে কোন জায়গাটা যাবে? একদম মাঝখানটা। যদি তারপরে কিছু প্রবলেম হয় তাহলে তার বাইরেটা। যদি আফটার বার্থ হয় তাহলে আরেকটু দূরে। সুতরাং কোথায় এটা প্রবলেম করবে সেটা বোঝা যাচ্ছে জেস্টেশনাল এজে, মানে কোন বয়সে তার মধ্যে ইনফেকশন হলো সেটা থেকে। আচ্ছা, এটা হয়ে গেল নিউক্লিয়াস। এর বাইরেটা তাহলে কি আছে? নিউক্লিয়াসের বাইরে কি থাকে? হ্যাঁ, সাইটোপ্লাজম নয়, এটা হচ্ছে পুরো লেন্সটা ভাবছি, এটা কোনো সেল নয়, এটা সেলের নিউক্লিয়াস নয়, এটা হচ্ছে লেন্সের নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের বাইরে থাকছে হচ্ছে তোর কর্টেক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে তোর কর্টেক্স। তাহলে সব থেকে ইয়ং ফাইবার কোনটা? সব থেকে ইয়ং ফাইবার মানে সব থেকে বাইরের ফাইবার।
সবথেকে বাইরের ফাইবারটার নাম কি বললাম? কর্টেক্স। তাহলে কর্টেক্সটা হলো সব থেকে নতুন ফাইবার, আর নিউক্লিয়াস এবং তার মধ্যে একদম এমব্রায়োনিক যেটা, ওটা হচ্ছে সব থেকে পুরানো ফাইবার। ঠিক আছে, এবার এটার সঙ্গে তাহলে ক্যাটারাক্টটাও বলে দিই, কোন জায়গায় হলে এই ক্যাটারাক্টের নাম কি হবে। যদি নিউক্লিয়াসটাই ক্যাটারাক্ট হয়ে যায় তাহলে সেই ক্যাটারাক্টের নাম কি? যদি নিউক্লিয়াস অ্যাফেক্টেড হয়, নিউক্লিয়াস ওপেক হয়ে যায়, তাহলে সেই নিউক্লিয়াস ক্যাটারাক্টের নাম কি? নিউক্লিয়ার ক্যাটারাক্ট। যদি কর্টেক্সে হয় কর্টিক্যাল ক্যাটারাক্ট, এখানে হলে কর্টিক্যাল ক্যাটারাক্ট, এখানে হলে নিউক্লিয়ার ক্যাটারাক্ট। যদি জাস্ট কর্টেক্সের ভিতরের দিকটা হয় পেরিনিউক্লিয়ার ক্যাটারাক্ট। যদি অ্যান্টেরিয়র ক্যাপসুলের পিছনেই জাস্ট ক্যাটারাক্টটা হয়, অ্যান্টেরিয়র ক্যাপসুলের ভিতরে, তাহলে সেটার নাম কি হবে? ক্যাপসুল তার নিচে সাব ক্যাপসুলার। তাহলে এটা কি কোন ক্যাপসুল? অ্যান্টেরিয়র ক্যাপসুল, অ্যান্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট। যদি পোস্টেরিয়রলি হয় তাহলে এটার নাম কি হবে? পোস্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট। যদি শুধু এই পোলের দিকে হয় তাহলে সেটা কি হবে? পোলার ক্যাটারাক্ট। তাহলে জাস্ট লেন্সের শেপ, সাইজ এবং কোনটাকে কি বলে সেটা মনে রাখলে তোরা লেন্সটাও মানে ক্যাটারাক্টটাও বুঝতে পারবি। এবারে যদি ক্যাপসুলটাই ইনভলভ হয়ে যায় ক্যাটারাক্টে তাহলে সেটাকে কি বলবো? ক্যাপসুলার ক্যাটারাক্ট। অ্যান্টেরিয়র ক্যাপসুল হলে অ্যান্টেরিয়র ক্যাপসুলার ক্যাটারাক্ট, পোস্টেরিয়র ক্যাপসুল হলে পোস্টেরিয়র ক্যাপসুলার ক্যাটারাক্ট। এটা যে কোনো টাইপের ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট অনেক টাইপের হতে পারে, ট্রমাটিক হতে পারে, মেটাবলিক হতে পারে, এজ রিলেটেড হতে পারে, কনজেনিটাল হতে পারে, ডেভেলপমেন্টাল হতে পারে, কিন্তু সবগুলোর যে মরফোলজিক্যাল টাইপ সেটা হচ্ছে এটা। ইটিওলজিক্যাল টাইপ যেগুলো বললাম এজ রিলেটেড, কনজেনিটাল, কিন্তু মরফোলজিক্যাল টাইপ হচ্ছে এই একটাই। এবার অ্যানাটমিটা চট করে দেখে, লেন্সের ডায়ামিটার হচ্ছে কত? 9 থেকে 10 মতো। থিকনেস 3.5 বলেছি, এবার 5 মিলিমিটার বলেছি। দুটো আলাদা কেন? বয়সকালে ছোট বয়সে ছোট থাকে, বয়স হলে বড় হয়, সুতরাং ছোটবেলায় হচ্ছে একদম পাতলা থাকে ছোট, এবং বয়স হলে সেটা বাড়ে। ওয়েটও তেমন, এগুলো সব এমজিতে ওজন। এবারে সারফেসের যে কার্ভেচার বললাম, ইকুয়েটর বললাম। আচ্ছা, এবারে যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলটা কতটা থিক বলতো? এটা যে প্লাস্টিক কিনি, ধর দোকানে গেলে প্লাস্টিক যে আগে যেগুলো দিত, বিশেষ করে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক গুলো, ওগুলোর থিকনেস কতটা? অ্যারাউন্ড 100 থেকে 150 মাইক্রন হয়। কিন্তু ক্যাপসুলের থিকনেস কতটা? যেখানে ম্যাক্সিমাম থিকনেস জাস্ট প্রি ইকুয়েটোরিয়াল যে রিজিয়নটা, এই ইকুয়েটরের সামনে অ্যান্টেরিয়রলি যে রিজিয়নটা, এই রিজিয়নে এটা সব থেকে থিক হয়। এখানে হচ্ছে এটা জাস্ট 15 মাইক্রন। তার মানে কতটা সরু ভাবতে পারছিস? এবং সব থেকে যেটা থিন সেটা হলো একদম পোস্টেরিয়র পোলটা, এখানে মোটামুটি 3 থেকে 4 মাইক্রন। সুতরাং যখন আমরা ক্যাটারাক্ট সার্জারিতে কি করি, এই জায়গার ক্যাপসুলটাকে কেটে বাদ দিয়ে দিই। ঠিক আছে, যে থিক পোর্শনটাই ছিল সেটুকুই কেটে বাদ দিয়ে দিলাম। ভিতরের থেকে ক্যাটারাক্টের যে মানে ডিজেনারেটিভ প্রোটিন গুলো ছিল, ক্যাটারাক্টের যে মেটেরিয়ালটা ছিল সেটা বের করে নিলাম। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো অ্যান্টেরিয়র ক্যাপসুলের পেরিফেরিতে ইকুয়েটরের একটু অংশ, বাকি হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুল। তাহলে কি পোস্টেরিয়র ক্যাপসুলটা এতটা থিন, যখন এখানে কিছু নেই, আমি ইনস্ট্রুমেন্টগুলো এদিক থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে যদি কোনো একটা বাই চান্স হালকা একটু কিছু প্রেসার বা টিয়ার হয়, তাহলে পোস্টেরিয়র ক্যাপসুলটা টিয়ার হয়ে যাবে। পোস্টেরিয়র ক্যাপসুল টিয়ার হলে প্রবলেম কি? এর পিছনে কি থাকে? এর পিছনে থাকে এরকম ফাইব্রাস কিছু কিছু স্ট্রাকচার। এই ফাইব্রাস স্ট্রাকচার গুলোকে বলা হয়, লেন্সের পিছনে কি থাকে বল? ভিট্রিয়াস। ভিট্রিয়াসের যে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার, তাতে ওতে অনেক কোলাজেন থাকে, অনেক বড় বড় ফাইবার থাকে। অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, জিনিসটা ট্রান্সপারেন্ট, কিন্তু এটা টোটালি অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়রলি একটা ফাইবার, একটা বা তিনটা ফাইবার একসঙ্গে যোগ হয় এরকম ফাইবার। সেটা কার সঙ্গে লেগে থাকে? পিছনে কার সঙ্গে লেগে থাকে? রেটিনা। অ্যাকচুয়ালি লেন্সটাও যেমন ক্যাপসুলের মতো, ক্যাপসুলের ভিতরে থাকে,
ভিট্রিয়াসটাও একটা ক্যাপসুলের ভিতরেই থাকে। ভিট্রিয়াসটা কেমন থাকে? এটা ধর লেন্সের ক্যাপসুল হলো, ভিট্রিয়াসটা থাকছে এই রকম, ঠিক আছে? এটা পুরোটা ভিট্রিয়াস বডি, এর ভিতরে ভিট্রিয়াসের যে জেলিগুলো আছে সেগুলো। এবং রেটিনাটা কোথায় থাকছে? রেটিনাটা হচ্ছে এইটা। এই যে রেটিনা নিচে আর উপরে লেন্স, এর মাঝখানটায় হচ্ছে ভিট্রিয়াসটা থাকে। এটা অ্যান্টেরিয়রলি অ্যাটাচমেন্ট থাকে লেন্সের ক্যাপসুলের সঙ্গে, পোস্টেরিয়রলি থাকে রেটিনার সঙ্গে। এখানে অপটিক ডিস্ক আছে, অপটিক ডিস্কের সঙ্গে এখানে ওরাসেরাটা আছে, ওরাসেরাটার সঙ্গে। তো এইখান থেকে যে ফাইবারগুলো আসছে এসে ধর এই জায়গাগুলো অ্যাটাচ হচ্ছে, এখানে ম্যাকুলা আছে, এই ম্যাকুলায় অ্যাটাচ হয়েছে। যদি আমার এখান থেকে কোনো টিয়ার হলো, টিয়ার হওয়া মানে কি? এর উপরে কি আছে? কর্নিয়া আছে, অ্যান্টেরিয়র চেম্বার। এখানে আমরা যা কাজ করার করছি, এখানে অপারেশন যা হওয়ার হচ্ছে, ক্যাটারাক্ট অপারেশনের কথা বলছি। তাহলে কি এখান থেকে যদি আমি এই স্পেসটা ওপেন হয়ে গেল অপারেশনের সময়ই, তারপরে এটাও ওপেন হয়ে গেল, তাহলে কি করবে? একটা জিনিস ভিতর থেকে বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে একটা ওপেন স্পেস আমি অলরেডি তৈরি করে দিয়েছি ক্যাটারাক্ট অপারেশনের জন্য। তাহলে ভিতরে জিনিসগুলো বাইরে যাওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা যদি আমাকে টানে, ধর এই ফাইবারটাকে ধরে টানছি, এটা সুতোকে ধরে টানছি, তাহলে কি কি হতে পারে? এই জায়গা থেকে ছিঁড়ে যেতে পারে, ম্যাকুলা থেকে ছিঁড়ে যেতে পারে, পুরো রেটিনার যেখান থেকে হোক জিনিসটা ছিঁড়ে যাবে। কারণ কি না, এই ক্যাপসুলটা যে ভিট্রিয়াসের যে ক্যাপসুলটা সেটাও রেটিনার সঙ্গে অ্যাটাচড আছে। তাহলে যদি ছিঁড়ে যায় তাহলে প্রবলেম কি হবে? ধর এখানে ম্যাকুলাতে হালকা একটা টিয়ার হয়ে গেল, তাহলে কি হবে? ভিট্রিয়াস জেলি, জেলিতেও জল আছে, তাই তো? জলটা তখন কি হবে না, সাব রেটিনাল স্পেসে চলে যাবে, সাব রেটিনাল স্পেসে জমা হয়ে যাবে, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? রেটিনাল। একটা দুটো লেয়ার ধর আছে, ধর এটা রেটিনার বাইরে কি থাকে? কোরয়েড, আর এটা হচ্ছে রেটিনা। তো এই রেটিনার ভিতরে যদি জল ঢুকে যায়, এরকম করে আমি জল ঢুকিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? জল ঢুকে আস্তে আস্তে জলটা বাড়বে, রেটিনাটা কি হবে? ডিট্যাচমেন্ট, রেটিনাল ডিট্যাচমেন্ট এটাকে বলে। এবারে যদি ধর পুরোপুরি টিয়ার হলো না, এখানে কোনো গর্ত তৈরি হলো না, জাস্ট একটা টেনশন পড়লো, একটা জায়গায় যদি আমরা এরকম করে টানি, সেখানে কি হবে? সেলগুলো কি হতে পারে? সেলের যে ব্লাড সেল যে ব্যারিয়ারটা থাকে ডিসরাপ্ট হয়ে যাবে। ব্লাড সেল যে ব্যারিয়ারটা ডিসরাপ্ট হলে প্রবলেম কি হয়? ব্লাড আর মানে ব্লাড ভেসেলসটার মেন কাজ কি? ক্যাপিলারি, হ্যাঁ, পার্শিয়ালি ওটা জলকে যেতে দেয় বা নিউট্রিয়েন্টস যা যা আছে সেগুলোকে যেতে দেয়, পার্শিয়ালি যেতে দেয় না। তাহলে যখন এটা টিয়ার হয়ে গেল তখন কি হবে? ব্লাড ভেসেলসের যা যা জিনিস, জল টল সবকিছু বের হবে। বের হওয়া মানে কি? জল বের হওয়া, তার সঙ্গে প্রোটিন বের হওয়া, তার সঙ্গে অন্যান্য অনেক যা যা কি বলে সোডিয়াম পটাশিয়াম সবকিছু আছে ওগুলো বের হবে। বের হলে প্রবলেম কি হবে? জল জমবে। একটা জায়গায় জল জমলে কি হয়, তাকে নাম কি বলে? হ্যাঁ, ইডিমা। তবে রেটিনাল ইডিমা তৈরি হবে, রেটিনাল ইডিমা। বিশেষ করে ওটা ম্যাকুলাতে হয়, ওটাকে বলা হয় ম্যাকুলার ইডিমা, ঠিক আছে? এবার ধর এখান থেকেও যদি ছিঁড়ে যায় সেই একই, এখান থেকে টিয়ার হয়ে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যাবে। তাহলে কি এই ক্যাপসুলটা কতটা জরুরি বুঝতে পারা গেল? এই ক্যাপসুলটা হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট আর পোস্টেরিয়র সেগমেন্টকে ডিভাইড করছে কোনটা? জাস্ট এই ক্যাপসুল এবং এই অ্যান্টেরিয়র হাইলাইট যে মেমব্রেনটা, এটা। এই যে দুটো মেমব্রেনের মধ্যে মাঝখানে একটা স্পেস থাকে, স্পেসটার নাম কি মনে আছে? সরি, তো জানিস না তোরা, এটা এমসিকিউতে পড়ে অনেক সময়, লং কোশ্চেনও লিখতে হয়, বার্জার স্পেস, ঠিক আছে? সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে। এবং এটা একটা লিগামেন্টও তৈরি করে, যেটা বাইরে গিয়ে জাস্ট জোনিউলসের সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে?
আচ্ছা, লেন্স এপিথেলিয়াম তাহলে বললাম যে একদম সামনে মাঝখানে যেগুলো থাকে ওগুলো হচ্ছে কলাম কিউবয়েডাল, এবং যেগুলো পেরিফেরিতে থাকে ওগুলো আস্তে আস্তে কিউবয়েডাল হয়ে যায়, এবং তার ট্রান্সপারেন্টই মাঝখানের দিকে যত থাকবে। আচ্ছা, ট্রান্সপারেন্সি নিয়ে আরেকটা বলি। ধর এই ক্যাপসুল থেকে এটা তৈরি হলো, এখানে আছে কিউবয়েডাল সেল, যত ধারের দিকে যাচ্ছে এগুলো লম্বা হয়ে কলামনার সেল তৈরি করে দিচ্ছে, এখানটায় গ্র্যানিউলস গুলো আছে। কিন্তু যখন এটা ফর্মড হয়ে গেল, পুরো লেন্স ফাইবারে ফর্মড হয়ে গেল, তখন এটা আবার গ্র্যানিউলস গুলো হারাতে শুরু করে এবং আরো লম্বা হয়, এবং একদম অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি এটা অ্যারেঞ্জড হয়ে থাকে, জাস্ট এরকম অ্যারেঞ্জ হয়ে থাকবে। এই ফাইবারগুলো বড় আঁকছি, এত বড় হয় না, সব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এবং এগুলোই ধর এখানে একটু সেল থাকলো, কিন্তু এই মাঝখানের যেগুলো এগুলোই কোনো সেলুলার অর্গানেলস থাকে না। তার মানে কি এগুলোর কারণ কি, জাস্ট লাইটটাকে যতটা পারা যায় ম্যাক্সিমাম ওটাকে রিফ্র্যাক্ট করে দেওয়া যায়, সেই জন্যই জাস্ট এটুকু হয়। ঠিক আছে, তাহলে অর্গানেলস থাকে জাস্ট এই পেরিফেরিক যে পোর্শন গুলো কলামনার সেলস, ওগুলোই যখন ম্যাচিওর হচ্ছে তাতেও আবার অর্গানেলস থাকে না, এবং যখন অ্যান্টেরিয়রলি থাকছে তাতেও অর্গানেলস থাকে না। আচ্ছা, সাসপেনসারি লিগামেন্টটা কি? সাসপেনসারি লিগামেন্টের কিছু কিছু পোর্শন আছে, জাস্ট এটা অ্যান্টেরিয়রলি আঁকছি, এটা হচ্ছে ওরা সেরাটা, এখানে হচ্ছে আছে তোর কি বলে এটাকে, সিলিয়ারি মাসেল, এদিকে আছে কর্নিয়া, এখানটায় আছে লেন্স। এই লেন্সটাকে ধরে থাকছে জোনিউলার ফাইবার গুলো, চারদিক থেকে জাস্ট অ্যাটাচ করে আছে। পিছন দিকে ওই যে লিগামেন্টটা বললাম, অ্যান্টেরিয়র হাইলয়েডের যে অ্যান্টেরিয়র ভিট্রিয়াসের যে লিগামেন্টটা ক্যাপসুলটা ওটা আছে, এটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। অ্যান্টেরিয়রলি এটা জাস্ট অ্যাকোয়াস আছে, এখানে কোনো সাপোর্ট নেই। এখানে আইরিস আছে, এটারও কোনো সাপোর্ট নেই, অ্যাকচুয়ালি এটারও কোনো সাপোর্ট নেই। তাহলে মেন সাপোর্ট কে দিচ্ছে? এখান থেকে যে জোনিউলার ফাইবার গুলো যাচ্ছে সেগুলো দিচ্ছে। জোনিউলার ফাইবার আসছে কোথা থেকে? একদম শুরু হচ্ছে ওরা সেরাটা, মানে যেখানে গিয়ে রেটিনা শেষ হচ্ছে সেই জায়গাটা বলা হয় ওরা সেরাটা। সেখান থেকেই এই জোনিউলস গুলো যাচ্ছে। জোনিউলস গুলো কি? জোনিউলস গুলো সেই লম্বা লম্বা কিছু ফাইবার, অন্য কিছু নয়, কোলাজেন ফাইবার, অন্যান্য কিছু থাকে সেই ফাইবার। তারপরে এখান থেকে এই জায়গা থেকে পুরোটা তৈরি হচ্ছে, হয়ে সরু সরু সুতোর মতো গিয়ে কিছু অ্যান্টেরিয়রলি অ্যাটাচড হচ্ছে, কিছু ইকুয়েটরে অ্যাটাচড হচ্ছে, কিছু পোস্টেরিয়রলি অ্যাটাচড হচ্ছে। জাস্ট নামগুলো আলাদা। একদম যেটা ভিতরে আছে তার নাম হচ্ছে পার্স অরবিকুলারিস। এই জায়গায় যেগুলো আছে জোনিউলসের সামনে, সেটা হচ্ছে জোনিউলার প্লেক্সাস। এবং এই জোনিউলার প্লেক্সাসটা ধর এরকম একটা জিনিস, যেখান থেকে কিছু কিছু এরকম ফর্ক মতো বেরিয়েছে, তিনটে ফর্ক মতো বেরিয়েছে, যেখান থেকে হচ্ছে এই জোনিউলার ফাইবার গুলো বেরিয়েছে। মানে এটা হচ্ছে চিরুনির মতো স্ট্রাকচার, ডবল চিরুনি। এই চিরুনি প্রথমে এটা যে হ্যান্ডেলটা ছিল ওটা হচ্ছে জোনিউলার প্লেক্সাস, তারপরে বেরোলো ফর্ক, তারপরে বেরোলো আবার এই ফর্ক থেকে বেরোলো ফাইবার। ঠিক আছে? আচ্ছা, লেন্সের ফিজিওলজির মধ্যে এবার কি? লেন্সের কাজ হলো লাইটটাকে জাস্ট বাইরে থেকে ভিতরে নিয়ে নেওয়া, তারপরে যে অ্যাকোমোডেশন ওগুলো পরে। তাহলে প্রধান কাজ কি না? লেন্সের ট্রান্সপারেন্সিটাকে মেনটেন করা। একটা সেলে, একটা টিস্যু ট্রান্সপারেন্ট কখন হবে? বল, একটা টিস্যু ট্রান্সপারেন্ট কখন হয়? এই যে পর্দাগুলো ধর, পর্দাগুলো ট্রান্সপারেন্ট নয়, কিন্তু আমি যদি পর্দাটাকে এই ডিরেকশনে, আলোর ডিরেকশনে, মানে এই পর্দাটা এরাম আছে, আমি আলোর ডিরেকশনে এরাম করে দিলাম, আমি এতক্ষণ অনেককে দেখতে পাচ্ছিলাম না, এবারে জাস্ট এইটুকু ছাড়া বাকিদেরকে দেখতে পাবো। তার মানে কি? প্যারালালি এবং 180 ডিগ্রি, মানে লাইটের সঙ্গে সেম 0 ডিগ্রিতে আমাকে ফাইবারগুলোকে প্লেস করতে হবে। সেটা হচ্ছে কিভাবে না? লেন্সের যে জোনিউলগুলো সেগুলো এরকম লম্বা লম্বি অ্যারেঞ্জড আছে, তাই লেন্সের যে ধর এই জায়গাটা, এই জয়েনিং, এটা তো ট্রান্সপারেন্ট হতেই পারে না, কারণ এটা কিছু মেটেরিয়াল আছে,
কিন্তু এটাকে যদি আমি জাস্ট এটার প্যারালালি আমি রেখে দিতে পারি লাইটের, তাহলে ম্যাক্সিমাম লাইট চলে যাচ্ছে। 2 নম্বর কি, লেন্সে কোনো ব্লাড ভেসেলস নেই। ব্লাড ভেসেলস থাকা মানে কি, সেটুকু লাইট তাতে আটকাচ্ছে। ব্লাড ভেসেলস নেই, তাহলে এটা নিউট্রিশন পায় কোথা থেকে বল বল? ভিট্রিয়াস থেকে? একটা জেলি থেকে নেওয়া সোজা না জল থেকে নেওয়া সোজা? হ্যাঁ, জল থেকে নেওয়া সবসময় সোজা। আর চোখের জল কোনটা? অ্যাকোয়াস। তাহলে মেন আসছে হচ্ছে অ্যাকোয়াস থেকে, অ্যাকোয়াস থেকে নিউট্রিশন আসছে। ভিট্রিয়াস থেকেও আসে কিন্তু কম। তাহলে কি ব্লাড ভেসেলস নেই, সেলস গুলো প্যারালালি এবং প্যারালালি অ্যারেঞ্জড আছে, এবং এগুলোয় কোনো অর্গানেলসও নেই। যে সেন্ট্রালি যেগুলো আছে ওগুলো অর্গানেলসও নেই। ঠিক আছে? আর মেটাবলিক অ্যাক্টিভিটি, এগুলো বোরিং, এগুলো পড়ে নিতে পারিস। আচ্ছা, লেন্সে ধর জল জমলো, কিছু ভাবে লেন্সের ক্যাপসুলটা খারাপ হয়ে গেল। লেন্সের ক্যাপসুলটাই মেন, যে বাইরে জলটাকে ভিতরে ঢুকতে দেয় না। প্রোটিনের একটা নেচার আছে, প্রোটিন যদি পার্শিয়ালি ডিহাইড্রেটেড থাকে তাহলে এটা ট্রান্সপারেন্ট বেশি হয়। এটা যদি জল ঢুকে যায় তাহলে সেটা ওপেক হয়ে যায়। কোনো জায়গায় দেখবি একটু লাগলে, ফিজিওলজিতে পড়েছিস নিশ্চয়ই, ফিজিওলজিতে বা প্যাথোলজিতে, যে ইনফ্লেমড যে সেলগুলো ওগুলো একটু টার্বিড ফ্লুইড, ইনফ্লেমড যে টিস্যু স্পেসে যে ফ্লুইড জমা হয় সেটা টার্বিড মতো, মানে পুরোপুরি ক্লিয়ার নয়। তাহলে যে টার্বিড হচ্ছে তার কারণ হচ্ছে তাতে প্রোটিন থাকছে। তাহলে প্রোটিন মানে সেটা লেন্স প্রোটিন আলাদা। লেন্স প্রোটিনের নেচার হচ্ছে এটা মোস্টলি ট্রান্সপারেন্ট, কিন্তু অন্যান্য যে প্রোটিন যেগুলো ওগুলো কিন্তু ট্রান্সপারেন্ট নয়, অন্যান্য যে টিস্যু প্রোটিন। তাহলে এই ধর অ্যাকোয়াস থেকে এই জায়গায় একটা ক্যাপসুলের প্রবলেম হয়েছে, ক্যাপসুলটা নেক্রোসিস হয়ে গেছে, হয়ে গিয়ে তাহলে কি জলটা এর ভিতর ঢুকবে। জলটা ঢুকলে কি হবে, হাইড্রেশন হয়ে গেল, লেন্সের প্রোটিনগুলো হাইড্রেশন হয়ে গেলে সেটা ওপেকের দিকে যাবে। এটাকে আটকাচ্ছে কি করে? জল তো ঢুকতেই পারে, যে কোনো একটা ট্রমা হলো সেখান থেকে জল ঢুকতেই পারে। তাহলে সেটাকে আটকানো যায় কি করে না, কিছু গ্লুটাথায়ন থাকে, রিডিউসড গ্লুটাথায়ন, কিছু মানে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেগুলো দিয়ে এই জলটাকে বের করে দেওয়া হয়। কিছু পাম্প মেকানিজম যেগুলো দিয়ে জলটাকে বের করে দেওয়া হয়। এক্সেস জল যেটুকু আমার দরকার নেই সেটুকুকে বের করে দেওয়া হয়। সেখান থেকেই হচ্ছে লেন্সটা আবার মানে ট্রান্সপারেন্ট হয়ে যেতে পারে। এটা কত দূর পর্যন্ত হতে পারে? যদি অ্যাকচুয়ালি জল যখন ঢুকছে সেটাকে বের করে দেওয়া যায় তাহলে কোনোদিন ক্যাটারাক্ট হতো না, তাই তো? তাহলে কেন ক্যাটারাক্ট হয়? যখন ওই লিমিট ক্রস করে যায় তখন হয়। দেখ, যখন জল জমছে তখন কি হচ্ছে, লেন্সের যে ফাইবার গুলো জল নিয়ে নিচ্ছে, হাইড্রেশন হচ্ছে, হয়ে ফুলে যাচ্ছে। তার মানে কি পুরো ক্যাপসুলের ভিতরে যে লেন্সটা ছিল সেটা ফুলে গেল। এটাকে বলে ইনটুমেসেন্ট ক্যাটারাক্ট। ইনটুমেসেন্ট ক্যাটারাক্টটা কেমন না, ভিতরে কিছু কিছু জলের গ্লোবিউলস পাওয়া গেল এবং টোটাল যে লেন্সের যে প্রোটিনগুলো আছে ওটুকু একটু ওপেক হলো এবং ফুলে গেল। এটা রিভার্সেবল প্রসিডিওর। যদি ওই সময়, এটা মেনলি হয় ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিস যদি কন্ট্রোল করা যায় তাহলে ক্যাপসুলের ইন্টিগ্রিটি আবার ফিরে আসে এবং সেটা আবার রিভার্সেবল হয়ে যায়। তাহলে এই পর্যায় পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে রিভার্সেবল। আর একটু সামান্য রিভার্সেবল সেটা হচ্ছে যদি লেন্স প্রোটিন চেঞ্জেস হয়। লেন্স প্রোটিনে কিছু চেঞ্জ হলো, ধর এখানে একটা প্রোটিনে চেঞ্জ হলো, এই প্রোটিন ফাইবারটাই কিছু চেঞ্জ হলো, এটা কি রিভার্সেবল না ইরিভার্সেবল? এই ফাইবারটা প্রথমে মোটা ছিল, মেটাবলিক্যালি অ্যাক্টিভ ছিল, এটাই কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটাই এটা ওপেক হয়ে গেছে, কিন্তু সেটাই পরে কি হবে, একটা সরু ফাইবার হয়ে এই পাশে পড়ে থাকবে। তাহলে কি একটা মোটা ফাইবার ছিল সেখান থেকে সরু ফাইবার হয়ে গেল, মানে এজ রিলেটেড, এজ যত বাড়বে যদি একটাই ফাইবারের প্রবলেম থাকে তাহলে সেটার প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে কি এটাও কিছু ভাবে রিভার্সেবল। কিন্তু যদি একবার লেন্সে স্ক্লেরোসিস শুরু হয়ে যায়
লেন্সের যে টিস্যুগুলোতে স্ক্লেরোসিস শুরু হয়ে যায়, যেটা মেনলি এজ রিলেটেড ক্যাটারাক্টে হয়, সেই স্ক্লেরোসিস যদি হয় এটা কিন্তু টোটালি ইরিভার্সেবল এবং এটা স্লোলি প্রোগ্রেসিভ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে একমাত্র প্রোগ্রেসিভ এবং ইরিভার্সেবল স্টেজ কোনটা? স্ক্লেরোসিস। আচ্ছা, মেটাবলিজমের মধ্যে এবারে এইগুলো কিছু কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থাকে, আর লেন্সের যে প্রোটিন সিনথেসিস সেটা দেখ সব থেকে কম এনার্জি যা এটিপি প্রোডাকশন হয়, এটিপি লাগে তার মাত্র 10 to 20% প্রোটিন সিনথেসিসের কাজে লাগে। পুরো লেন্সটা প্রোটিনেই ভর্তি, কিন্তু প্রোটিন সিনথেসিসের জন্য মাত্র এইটুকু এনার্জি লাগে। তাহলে বাকি এনার্জিগুলো কোথায় লাগে? মেইনলি লাগে লেন্সের ট্রান্সপারেন্সি মেনটেন করতে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি মেনটেন করতে যে ট্রান্সপোর্ট দরকার, ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যাই হোক যা যা দরকার সবকিছুই ওর জন্য মেনলি এটা মেন এনার্জিটা নষ্ট হয়। আচ্ছা, লেন্সের প্রধান যে নিউট্রিশন সাপ্লাই সেটা আসে গ্লুকোজ থেকে। গ্লুকোজ এই পথ দিয়ে মেটাবলিজম হয়, এগুলো আমি জানি না, এগুলো জাস্ট বই থেকে টোকা, তোরা পড়বি। আর কিছু কিছু অক্সিডেন্টস থাকে যেগুলো লেন্সের ট্রান্সপারেন্সিটাকে মানে লেন্সটাকে ওপেক করে দেওয়ার চেষ্টা করে। ফ্রি রেডিক্যাল মানে কি? এক্সট্রা মাইনাস একটা মাইনাস চার্জ থাকবে। মাইনাস চার্জ মানে কি? সেটা জল বাইরে থেকে টানবে, তাহলে কি সেটা ওপেক করে দেওয়ার চেষ্টা করবে। এটা আছে সেই জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্টস আছে, ভিটামিন সি, ই, এগুলো হচ্ছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টস। আর কিন্তু মেন যেটা থাকে সেটা হলো রিডিউসড গ্লুটাথায়ন। ঠিক আছে, রিডিউসড গ্লুটাথায়ন। রিডিউসড মানে কি? এক্সট্রা প্লাস দিয়ে কিছু থাকে। অ্যাকোমোডেশনটা তোদের আগের দিন দেখিয়েছিলাম একটু একটু। আচ্ছা, ক্যাটারাক্ট কিভাবে হয়? এটা মেনলি হচ্ছে এজ রিলেটেড ক্যাটারাক্ট। দুটো টাইপের ক্যাটারাক্ট মেনলি হয়, ট্রমাটিক ওগুলো ছাড়। মেন হচ্ছে একটা হচ্ছে কনজেনিটাল, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল ক্যাটারাক্টটা কি? মেনলি যেটা হয় কনজেনিটাল ক্যাটারাক্টে কোনো একটা যে বললাম যে এই লেয়ারগুলো যে তৈরি হচ্ছে, এমব্রায়োনিক ফিটাল যে লেয়ারগুলো তৈরি হচ্ছে, ওই লেয়ারের কোনো একটা জায়গায় ডেভেলপমেন্টে প্রবলেম, মানে কোনো একটা সেলস যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথে প্রবলেম। ধর একটা সেলস তৈরি হলো না, একটা সেলস বেশি করে তৈরি হয়ে গেল, একটা সেল অ্যাবনর্মালি তৈরি হলো। যদি অ্যাবনর্মালি তৈরি হয় তাহলে আর সেটা ট্রান্সপারেন্ট হতে পারবে না, তাহলে সেটা হচ্ছে সেটা কি অ্যাবারেন্ট কিছু ফাইবার তৈরি হয়। এটা হচ্ছে কনজেনিটাল ক্যাটারাক্টের জন্য মেনলি দায়ী। কিছু অ্যাবারেন্ট ফাইবার তৈরি হয়ে গেল, লেন্স ফাইবার, এগুলো অ্যাবারেন্ট দুটো ভাবে হতে পারে। একটা হলো তৈরি হচ্ছে ওপেক, আর একটা হচ্ছে তৈরি হচ্ছে ক্লিয়ার কিন্তু বেঁকে মেঁকে বসছে। যদি বেঁকে মেঁকে বসে সেটাও ক্লিয়ার নয়, সেটাও ক্যাটারাক্ট হলো। এবার এজ রিলেটেড যে ক্যাটারাক্ট সেটা কি? যেগুলো ধর লেন্স তৈরি হয়ে গেছে, বয়সকালে তো নতুন করে লেন্স ফাইবার খুব একটা তৈরি হয় না, হয় কিন্তু খুব একটা হয় না। সেক্ষেত্রে কি হয়? যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলোতে কিছু মেটাবলিক চেঞ্জেস হলো, হয়ে সেটা ওপেক হয়ে গেল। তারপরে কিছু কিছু ধর লেন্সের যে ক্যাপসুলটা আছে বললাম, ক্যাপসুল যদি নেক্রোসিস হয়ে যায় বা ক্যাপসুলের পারমিয়েবিলিটি যদি বেড়ে যায়, বাইরে থেকে জল ঢুকছে, জলের সঙ্গে সঙ্গে অ্যাবনর্মাল কিছু মেটেরিয়াল ঢুকছে, যেগুলো দিয়ে হয় ফাইব্রাস মেটাপ্লাসিয়াও হতে পারে। আর লেন্সের এটা হচ্ছে লেন্সের যে ক্যাপসুলের এপিথেলিয়াম সেটা নেক্রোসিস। এগুলোর ফলে কি হয়? এই যেগুলো হলো এইগুলোর ফলে লেন্সের ট্রান্সপারেন্সিটা লস হয়ে যায়। ট্রান্সপারেন্সি লস হলো এবং তার সঙ্গে প্রোটিনের যে অ্যাবনর্মালিটি, সেখান থেকে লেন্সের ফাইবারটাই যখন প্রবলেম হলো সেটাকে ইরিভার্সেবল এবং সেটাকেই বলে ক্যাটারাক্ট। আচ্ছা, ক্যাটারাক্টে যেমন বললাম জাস্ট ক্লাসিফিকেশনটা দেখে রাখ, কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল। কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কনজেনিটাল মানে প্রসিডিওর শুরু হয়েছে জন্মের আগে, মানে জন্মের সময়েই আমি কিছু না কিছু একটা ফাইন্ডিংস পাবো। এটা নয় যে ম্যাক্সিমাম ফাইন্ডিংসটাই আমি ওতে পেয়ে যাবো। ধর জন্মের সময় ওপেসিটি ছিল 20%, জন্মের পরে পরে আস্তে আস্তে বাড়বে। 20% প্রবলেমে ইউজুয়ালি বাবা মা ধরতেও পারে না, অনেক জায়গায় মানে রেগুলার আই চেক আপ না হলে সেটা ধরাও যায় না। যখন সেটা আস্তে আস্তে প্রোগ্রেশন হচ্ছে, ধর অ্যারাউন্ড 1 ইয়ার বা 2 ইয়ার, সেটা
ম্যাক্সিমাম পুরো সাদা ওপেক হয়ে গেল, তখন বাচ্চার মা দেখতে পেল যে এখানে কিছু একটা আমার ছেলের বাচ্চার চোখে হচ্ছে প্রবলেম, তখন সে আসবে ডাক্তারের কাছে। তাহলে যদি সেটার প্রসেসটা শুরু হয় জন্মের আগে, সেটাকে বলবো কনজেনিটাল। আর যদি জন্মের সময় কোনো প্রবলেম না থাকে, এজ যত বাড়ছে তার সঙ্গে প্রবলেমটা শুরু হয়, সেটাকে বলবো ডেভেলপমেন্টাল। এই দুটোই কিন্তু নিউক্লিয়ার ক্যাটারাক্টের মধ্যেই পড়ে। কারণ কি না, আপ টু পিউবার্টি জাস্ট নিউক্লিয়াসটাই ফর্ম হয়, ওই সময় কর্টেক্সটা প্রায় থাকে না বললেই চলে, কর্টেক্স ফর্ম হয়ই না। অ্যাকোয়ার্ডের মধ্যে কি কি হতে পারে? মোস্ট কমন, এগুলো সব বইয়ে আছে, সব বইয়ে আছে। অ্যাকোয়ার্ডের মধ্যে মোস্ট কমন কি? বয়সকালে, বয়সকালে লেন্সের ইন্টিগ্রিটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, স্ক্লেরোসিস তৈরি হয় বয়সকালে। তাহলে যে ক্যাটারাক্ট হয় সেটাই হচ্ছে মোস্ট কমন মোস্ট কমন অ্যাকোয়ার্ড ক্যাটারাক্ট, এবং সেটাকে বলা হয় সেনাইল। সেনাইল মানে এজ রিলেটেড। এবার সুগার আছে, কারুর সুগার আছে, তাদের ক্ষেত্রে সুগার আছে, রোগটার নাম কি? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে কি হয় না, ওই যেমন বললাম জল টল এসে ঢুকে গেল, এটাকে বলা হচ্ছে মেটাবলিক, নেই ওটাকে বলা হয় মেটাবলিক ক্যাটারাক্ট। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ড্রাগ সেগুলো এটা ক্যাটারাক্ট করতে পারে, কিছু কিছু সিনড্রোমের সঙ্গে ক্যাটারাক্ট হয়। সিনড্রোম, কনজেনিটাল সিনড্রোম কিছু পড়েছিস? ডাউন সিনড্রোম, যেগুলো হাত লম্বা হয়ে যায়, ওটাই কি বলে? বিশাল লম্বা ছেলেপুলে। মারফান সিনড্রোম। মারফান সিনড্রোমের ক্ষেত্রে লেন্স খুবই এফেক্টেড হয়, লেন্সটা ইউজুয়ালি ডিসলোকেটও হয়ে যায়, মানে জোনিউলসটাও হচ্ছে না এবং তার সঙ্গে ক্যাটারাক্টও ফর্ম হচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি ক্যাটারাক্ট মানে হচ্ছে অন্য কোনো ডিজিজ আছে যার ফলে ক্যাটারাক্ট হলো। যদি ম্যাটারনাল টর্চ সিনড্রোম, টর্চ সিনড্রোম কি কি আছে জানিস? টর্চের মধ্যে পুরোটা কি কি আছে? টক্সোপ্লাজমোসিস, আর কি, আর থেকে কি, যাই হোক, টর্চ সিনড্রোম যদি থাকে, বা ম্যাটারনাল রুবেলা, রুবেলা থেকে মোস্টলি বেশি হয়। রুবেলা থাকলে বাচ্চাকে একদম আর্লিয়েস্ট এজে মানে যত তাড়াতাড়ি পারা যায় চেক করে চোখে ক্যাটারাক্ট আছে কিনা দেখতে হবে। ম্যাটারনাল রুবেলা খুবই ইম্পর্টেন্ট। ট্রমাটিক কি? ট্রমার ফলে যদি ক্যাপসুলে কোনো একটা প্রবলেম হলো, বা লেন্সের ক্যাপ ফাইবারগুলোই যদি একে অন্যের সঙ্গে নড়ে যায়, যে জাংশনটা ছিল এই জাংশনে যদি কোনো প্রবলেম হয়, তাহলেও সেটা তার পার্শিয়াল যে ডিহাইড্রেটেড স্টেট সেখানে থাকে না, তখন আবার ক্যাটারাক্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, আফটার ক্যাটারাক্টটা কি? আফটার ক্যাটারাক্টটা কি? এটা অনেক বয়স্ক যে স্যাররা আছেন তারা কয়েকজন, সবাই নয়, আফটার ক্যাটারাক্টটাকে তারা ক্যাটারাক্টের ভিতরেই ফেলে। আফটার ক্যাটারাক্টটা কি? ক্যাটারাক্ট অপারেশন করার পরে যে সেলস গ্রোথটা হয় লেন্সের পিছনে, ধর এটা ক্যাটারাক্ট ছিল, ক্যাটারাক্ট সার্জারি করে দিয়েছি, ক্যাটারাক্ট সার্জারি করা হয়েছে, হয়ে এটুকু খোলা আছে, এই ক্যাপসুলের ব্যাগ, এটাকে বলা হয় ক্যাপসুলার ব্যাগ। ক্যাপসুলার ব্যাগের ভিতরে একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দেওয়া হয়েছে। লেন্সের এটা হলো অপটিক, এটা হলো হ্যাপটিক। তো কি হয় না, অপারেশনের পরেও এই যে ফাইবারগুলো পেরিফেরিতে ছিল, কলামনার যে ফাইবারগুলো ছিল, যেটুকু পুরোপুরি ক্লিয়ার করা যায়নি, সেই ফাইবারগুলো কি লেন্স তৈরি করবে? লেন্স ফাইবার তৈরি করবে। তো সেগুলো তখন এসে এখানে জমা হবে, এখানটা। ওটাকে বলা হয় আফটার ক্যাটারাক্ট বা পোস্টেরিয়র ক্যাপসুলার ওপেসিটি। তো এটার ক্ষেত্রে তখন ট্রিটমেন্ট কি? একবার অপারেশন করে নিয়েছিস, এটার ক্ষেত্রে তখন ট্রিটমেন্ট কি? ইয়াগ লেজার দিয়ে ওটাকে কেটে ক্যাপসুলটাকে ভিট্রিয়াসের ভিতরে ফেলে দেওয়া। এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে বেশি হয় না অ্যাডাল্ট ক্যাটারাক্টের ক্ষেত্রে বেশি হয়? এটা পড়িয়ে দিয়েছি, এটার উত্তর আছে এর মধ্যে। কাদের ক্ষেত্রে এই আফটার ক্যাটারাক্টটা বেশি হয়? ইয়ং এজে না ওল্ডার এজে? হ্যাঁ, ইয়ং এজ। কেন? ডেভেলপমেন্ট। কারণ তখন যে ক্যাপসুলগুলো আছে, যদি একটাও ক্যাপসুল থাকে সেটা অনেকটা পোটেন্ট যে মাল্টিপল ফাইবারে তৈরি করার, একটাও যদি ফাইবার ঠিক থেকে থাকে, কিন্তু বয়সকালে সেই ফাইবারের অতটা
মাল্টিপ্লাইং পোটেন্সি সেটা থাকে না। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে কনজেনিটাল ক্যাটারাক্ট পরে পড়াবো। এবারে আচ্ছা বল, ক্যাটারাক্টের সাইন সিমটম কি হবে? লেন্সের ওপেসিটি মানে ক্যাটারাক্ট। এবারে যে ক্যাটারাক্ট ধরা হচ্ছে, এই ক্যাটারাক্টটা পড়ানো হচ্ছে সেনাইল ক্যাটারাক্টের, কারণ তোদের পরীক্ষায় এটাই পড়বে। ট্রমাটিক ক্যাটারাক্টে জাস্ট কিছু কিছু পড়তে পারে, মেটাবলিক ক্যাটারাক্ট কিছু পড়তে পারে, কিন্তু মেন যেটা সমস্ত ক্যাটারাক্টের ক্ষেত্রে সাইন সিমটম প্রায় এক, জাস্ট মেকানিজমটা আলাদা, কিভাবে এটা তৈরি হচ্ছে। ট্রমাটিকের ক্ষেত্রে ট্রমা হচ্ছে তাই, ডায়াবেটিস বা অন্যান্য যে সমস্ত মেটাবলিক ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রে মেটাবলিজমে কিছু প্রবলেম, আর যেগুলো কনজেনিটাল সিনড্রোম ওগুলোই ডেভেলপমেন্টে প্রবলেম, কনজেনিটাল ক্যাটারাক্টে ডেভেলপমেন্টে প্রবলেম, কিন্তু সাইন সিমটম একই। বাচ্চাদের ক্ষেত্রে সিমটম কি হতে পারে, বড়দের ক্ষেত্রে কি সিমটম হবে? তোদের যাদের চশমা আছে, চশমায় চোখের গুঁড়ো লাগিয়ে দিলাম, কি হবে? কাঁচটা ওপেক হয়ে গেল, দেখতে কি পাবি? ঝাপসা দেখবি। তাহলে সব থেকে কমন কি প্রবলেম? ঝাপসাটাকে কি বলে? ব্লাড ভিশন বা ডিমনেস অফ ভিশন। দুটো আলাদা কিন্তু প্রায় একই। তাহলে 1 নম্বরে কি? ডিমনেস অফ ভিশন। এবারে একটা জিনিস যেটা বললাম, লেন্স যখন প্রথম ওপেক হচ্ছে তখন লেন্সে কিছু কিছু ওয়াটার গ্লোবিউল তৈরি হচ্ছে। ওয়াটার গ্লোবিউল যদি লেন্সের ভিতরে থাকে, চোখের সামনে লেন্স আছে, লেন্সে কিছু কিছু ওয়াটার গ্লোবিউল আছে, বাকি জায়গাটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ধর পুরোটা ট্রান্সপারেন্ট, এটা পুরোটা ট্রান্সপারেন্ট, কিছু কিছু জায়গায় ওয়াটার গ্লোবিউল আছে। তাহলে লাইটটা যখন আসবে তখন কি হবে? এখান থেকে লাইটটা পাস করে গেল, এখান থেকে লাইটটা কি হবে? মেলায় গেলে ওই যে এয়ার বাব, সরি কি বলে, সাবানের গেঁজাগুলো ওড়ায়, ওগুলো দেখেছিস তো? কি কালার থাকে ওগুলোর? রামধনু। এটাই হচ্ছে মেন, রামধনু। অ্যাকচুয়ালি ওয়াটার গ্লোবিউলের কোনো কালার নেই, কিন্তু সেটা যখন লাইটটাকে আসছে তখন কি করে জানি না আমি, কিন্তু সেটা রামধনুর মতো দেখতে হয়। ওটাকে কি বলে মেডিকেলের টার্মে? পেশেন্ট কি দেখবে? কালার্ড হ্যালো দেখবে, কালার্ড হ্যালো দেখবে। তাহলে কি সেকেন্ড সিমটম হলো কালার্ড হ্যালো। এটা প্রবলেমটা কখন বাড়বে? যখন কোনো ব্রাইট লাইটের সামনে পেশেন্ট থাকবে। ব্রাইট লাইট কেমন? এই লাইট, সামনে হেডলাইট কিছু আসছে বা সূর্যের দিকে তাকিয়ে আছে, তখন বলবে যে লাইট থেকে যখন তাকাচ্ছি আমি চোখে কিছু ছটা দেখছি, রঙিন ছটা, লাইটটা চারদিকে ছড়িয়ে আসছে এবং সেটা রঙিন হচ্ছে। 3 নম্বর, আচ্ছা চোখের নোডাল পয়েন্ট কি জানিস? একটা লেন্সের নোডাল পয়েন্ট কি? যেখান থেকে লাইটটা ট্রান্সফার হয়, মেস্টলি রিফ্র্যাক্ট হয়ে যেখান থেকে লাইটটা ট্রান্সফার হয়, সেই জায়গাটাকেই বলা হয় নোডাল পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা মিশছে রেটিনাতে, কিন্তু যে পয়েন্ট দিয়ে যাচ্ছে রেটিনাতে সেই পয়েন্টটাকে বলা হয় নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্টটা ইউজুয়ালি লেন্সের পোস্টেরিয়র পোলের জাস্ট পিছনে থাকে। একটা লেন্সের যদি নোডাল পয়েন্টের কাছে, যত নোডাল পয়েন্টের কাছে ওপেসিটি হবে, তত মিনিমাম ওপেসিটিতে ম্যাক্সিমাম ভিশন লস হবে। তাহলে পোস্টেরিয়র পোলার বা পোস্টেরিয়র সাবক্যাপসুলার বা পোস্টেরিয়র কর্টিক্যাল ক্যাটারাক্টে যে পরিমাণ ভিজুয়াল অ্যাকুইটি লস হবে, ততটা অ্যান্টেরিয়রলি কোনো ক্যাটারাক্টে কিন্তু কম হবে। ঠিক আছে, আচ্ছা এটা আলাদা মনে পড়লো তাই বললাম। এবারে হচ্ছে আর কি প্রবলেম হতে পারে? পুরোটা ক্লিয়ার, চোখের সামনে পুরোটা ক্লিয়ার, নিউক্লিয়ার ক্যাটারাক্ট বা সাবক্যাপসুলার ক্যাটারাক্ট এরকম গোল হয়, তাহলে প্রবলেম কি হবে? একটা ধর বড় গোল আমার সামনে, লেন্সটাকে এখন ভাব চোখের ভিতরে নেই, বাইরে চলে এসছে, এরকম একটা বড় গোল, তার সামনে মাঝখানে একটা ছোট্ট ওপেক জিনিস, তাহলে আমি কি দেখবো? ধর আমি এই অবস্থায় আমি সাদা দেয়ালটাকে দেখছি, চারদিকটা দিয়ে কি কালার দেখবো? সাদা। মাঝখানটা দিয়ে কি কালার দেখবো? কি কালার দেখবো? কালো। কালোই দেখবো। ছায়ার কি রং কি হয়? ছায়ার রং কালো ছাড়া কিছু হয়? তাহলে কি ব্ল্যাক
ফিল্ড ডিফেক্ট মানে আমি ফিল্ডের মধ্যে দেখছি তো, তাই ব্ল্যাক ফিল্ড ডিফেক্ট ইন মানে ব্ল্যাক সেন্ট্রাল ফিল্ড ডিফেক্ট, সেন্ট্রাল বা পেরিফেরাল যেখানে ক্যাটারাক্টটা আছে, লোকালাইজড ক্যাটারাক্ট, এটা কিন্তু টোটাল ক্যাটারাক্টে এটা হবে না, কোনো জায়গায় লোকালাইজড আছে সেক্ষেত্রে এটা হবে। আচ্ছা, আর কি কমপ্লেন হতে পারে? পেশেন্ট দেখতে না পেলে কি কি প্রবলেম হতে পারে? যারা যারা চশমা পরে আছিস চশমা খুলে দিলে কি প্রবলেম হয়? আর দেখতে পাই না, আর কি দেখতে পাই না তো একদম প্রথমে বলেই দিয়েছিস। আর কি? হেডেক, স্ট্রেন। হেডেক আর স্ট্রেন মানে চোখ থেকে জলও পড়বে, চোখে ইরিটেশন হবে, মানে এই সমস্ত যা যা প্রবলেম আছে ওই প্রবলেমগুলো হবে। সুতরাং হেডেক হতে পারে, ইয়ে হতে পারে। আর আরেকটা জিনিস তোদের আগের দিন বলেছিলাম, মনে আছে কিনা, যদি নিউক্লিয়ার ক্যাটারাক্ট হয় আর কর্টিক্যাল ক্যাটারাক্ট হয়, দুটোর ক্ষেত্রে লেন্সের রিফ্র্যাক্টিভ পাওয়ারে কি প্রবলেম হয়? যদি নিউক্লিয়াসে ওপেক হয়ে যায়, নিউক্লিয়াসের রিফ্র্যাক্টিভ পাওয়ার বেশি হয়ে গেল, আরো বেশি কনভার্জ করছে, আর এটা মায়োপিক শিফট হয়ে গেল, তাহলে কি নিউক্লিয়ার ক্যাটারাক্টে একটা মায়োপিক শিফট হলো। যদি কর্টিক্যাল ক্যাটারাক্টে থাকে, কর্টিক্যাল ক্যাটারাক্ট হয়, তাহলে টোটাল যে লেন্সের রিফ্র্যাক্টিভ পাওয়ার কমে গেল, তার কারণ এটা একটা কনকেভ লেন্সের মতো কাজ করলো, ওর রিফ্র্যাক্টিভ পাওয়ারটা কমে গেল। সেক্ষেত্রে একটা প্লাসের দিকে যদি কর্টিক্যাল ক্যাটারাক্ট থাকে তাহলে হাইপারমেট্রোপিয়া একটা হলো। ঠিক আছে, এগুলো কি? ক্যাটারাক্ট ইনডিউসড হাইপারমেট্রোপিয়া বা ক্যাটারাক্ট ইনডিউসড মায়োপিয়া। ক্যাটারাক্ট ইনডিউসড মায়োপিয়া তাহলে কোথায় হয়? নিউক্লিয়ার ক্যাটারাক্টে। হাইপারমেট্রোপিয়া কোথায় হয়? কর্টিক্যাল ক্যাটারাক্টে। তাহলে কি ক্যাটারাক্টের জন্য রিফ্র্যাক্টিভ এররও হতে পারে। আচ্ছা, এবারে এগুলো হলো সিমটম, এবারে সাইন কি হবে? আচ্ছা, বাচ্চাদের কি প্রবলেম হবে সেটা বল। বাচ্চা, একটা 2 বছরের বা 1 বছরের বাচ্চা, তার কি প্রবলেম হবে? সবাই একদিন ছোট ছিলিস, মনে আছে তাহলে ছোটবেলার কথা বল। বাড়িতে কেউ না কেউ আছে তো ছোট, দেখেছিস সবাই, নিজেও ছিলিস ছোট। সেই অবস্থায় যদি সে দেখতে না পায় তাহলে কি প্রবলেম হবে? আমি তোর দিকে তাকিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি, তুই কি করে বুঝছিস? হ্যাঁ, তুই আমাকে দেখতে পাচ্ছিস বলে আমি তোকে দেখতে পাচ্ছি, এটা কি করে হয়? ধর তোরা কেউ আমাকে ডাকলি, তোরা কেউ কাউকে ডাকলি, সে তোর কোন দিকে তাকায়? চোখের দিকে তাকায়। তাহলে পেশেন্ট কোনো বাচ্চা কোনো লাইট ফলো করছে কিনা, কোনো লাইট দেখতে পাচ্ছে কিনা কিভাবে দেখবো? বাচ্চা বুঝবে না লাইটের দিকে তাকাতে, বাচ্চা হয় তোর দিকে তাকাবে, নাহলে বাচ্চার মা বা বাবার দিকে তাকাবে। ঠিক আছে, যে গার্জেন নিয়ে আসছে, গার্জেনকে কি জিজ্ঞাসা করবি? যে বাচ্চা তোমার দিকে তাকাচ্ছে কিনা। ঠিক আছে, ধর বাচ্চা এদিকে ফিরে আছে, ওদিক থেকে মা ঢুকলো, আওয়াজ পেলে এদিকে তাকিয়ে এরকম খুঁজছে, তার মানে তার কান ভালো আছে কিন্তু চোখ ভালো নেই। যদি মা ডাকলো, শুনতে পেলো এবং সোজা তাকালো, বা মা না ডাকলেও সোজা তাকালো, মাকে চারদিকে খুঁজলো, খুঁজে মার চোখের দিকে তাকালো, তার মানে কি বাচ্চা দেখতে পাচ্ছে। সুতরাং যদি ব্লাইন্ডলি এরম চোখ ঘোরায়, মাথা ঘোরায়, তার মানে চোখে দেখতে পাচ্ছে না। আর যদি মার চোখের দিকে তাকায় তাহলে পেশেন্ট দেখতে পাচ্ছে। আর কি কি ভাবে বোঝা যাবে? তত্ত্বদের মধ্যে যে সব থেকে বদমায়েশ ছেলেটা আছে, সে বললো স্যার আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার 10 দিন ছুটি লাগবে। তাহলে সে দেখতে পাচ্ছে না দেখবো কিভাবে? তাকে যদি আমি একটা থাপ্পড় মারি তাহলে সে কি করবে? সরে আসবে। চোখের সামনে যদি এরকম একটা কিছু করা হয় তাহলে কি সে ব্লিঙ্ক করবে, তাই তো? আচ্ছা, তোরা এবারে সব চোখ বন্ধ করে হাতটা নিয়ে নাকে ঠেকা, পারলি তো? এবারে যারা চোখে দেখতে পায় কিন্তু ডাক্তার নয়, ডাক্তাররা জানে কি করে কি করতে হয়, তাদেরকে যদি বলা হয় যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন করো, এই যে নাকে চোখ হাতটা ঠেকানো, এটা যদি চোখের দরকার পড়ে না। কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে যদি আমি বলি যে তুমি চোখ তাকিয়ে হাতটা নিয়ে নাকে ঠেকাও,
সে তো দেখতে পাচ্ছে, কিন্তু তাকে প্রেডিক্ট করতে হবে যে আমি দেখতে পাচ্ছি না, তাহলে সে তখন কি করবে? এইরকম করবে। ঠিক আছে, এগুলো দিয়ে জাস্ট বোঝা যাবে যে সে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বুঝবো? চোখের সামনে যদি আমি এরকম করে কিছু করি তাহলে চোখ বন্ধ করবে। আর কিভাবে বোঝা যায়? অন্ধকার ঘর, হঠাৎ করে জোরে লাইট জ্বালালাম, রাত্রেবেলা ঘুমোচ্ছিস, ঘুমোতে ঘুমোতে জোরে লাইট জ্বালিয়ে দিল, মা ঘুম থেকে উঠিস নি, লাইট জ্বালিয়ে দিল, কি হয়? চোখটা এরকম করে থাকিস তো। বাচ্চাও ওরকম করে থাকবে। যদি ওরকম করে তার মানে সে দেখতে পাচ্ছে, চোখে লাইট ঢুকছে, লাইট সে বুঝতে পারছে, লাইট ব্রেনেও যাচ্ছে, দেখতে পাচ্ছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি কি ভাবে তোরা ভিজুয়াল অ্যাকিউটি অ্যাসেস করছিস? জাস্ট লাইট ঢুকছে কিনা অ্যাসেস করছিস, একদম প্রথম মার দিকে তাকাচ্ছে কিনা, আর এই যা যা রিফ্লেক্স বললাম এগুলো। আচ্ছা, এবারে বল ক্যাটারাক্টের সাইন কি হবে? বাচ্চাদের ক্যাটারাক্ট, বড়দের ক্যাটারাক্ট। বাচ্চাদের ক্যাটারাক্টে কমপ্লেন কে করে মেনলি? মা। যে চোখের ভিতরের পিউপিলের কালারটা কি? কালো। সেই কালো রংটা যখন অন্য কিছু কালার হয়ে যায়, বিশেষ করে হোয়াইট হয় বাচ্চাদের ক্ষেত্রে, তখন বলা হয় সেটাকে হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স। হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স যদি পেশেন্ট বলে, বাচ্চার মা এসে বলে, তাহলে দুটো জিনিস সব থেকে বেশি মাথায় রাখতে হবে। একটা হলো মোস্ট কমন, আর একটা হলো মোস্ট ডেঞ্জারাস। মোস্ট কমন কি? যে কোনো একটা ধর পেশেন্ট তোর কাছে এলো, জ্বর নিয়ে এলো, 15 দিনের জ্বর নিয়ে এলো, তুই অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়েই দিলি, বললি যে না এরকম সেরে যাবে, তুমি চলে যাও। এটা কি উচিত না মোস্ট ডেঞ্জারাস? ইউজুয়ালি ওটা ভাইরাল ফিভারই হতে পারে, ওষুধ দিলে সেরে গেল। কিন্তু যদি ভাইরাল ফিভার না হয়, ওটা টিবি হয় বা ম্যালিগনেন্সির জন্য কিছু হয়, তাহলে সুতরাং সেকেন্ড যেটা ভাবা উচিত সেটা হলো মোস্ট ডেঞ্জারাস যেটা। তাহলে এক্ষেত্রে বাচ্চার পিউপিলারি রিফ্লেক্স হোয়াইট। আমি কি কি জিনিস ভাববো? মোস্ট কমন ক্যাটারাক্ট, মোস্ট ডেঞ্জারাস রেটিনোব্লাস্টোমা।